নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা বা হেল্পার পোস্ট সাথে সাথে আইসিডিএস সুপারভাইজারের জন্য পার্সেন্টেজ বা শতকরা নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো আপকামিং যেসব এক্সামিনেশন রয়েছে, যেমন আইসিডিএস কর্মী, আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস সহায়িকা পোস্ট, এছাড়া এসএসসির এমটিএস, পিএসসি ক্লার্কশিপ এবং কেপি কলকাতা পুলিশ কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা আজকে কী নিয়ে আলোচনা করব? পার্সেন্টেজ। তো এটার মধ্যে সেই যে পার্সেন্টেজ যে লেখা রয়েছে তার মধ্যেই লেখা রয়েছে এর মিনিং কী রয়েছে। তো এর মিনিংটা হচ্ছে পার বলতে বলছে এর, এবং সেন্টেজ বা সেন্ট যে কথাটা রয়েছে সেন্ট, এর অর্থ হচ্ছে 100 বা 100। তাহলে যে শব্দটা দাঁড়ালো যে পার্সেন্টেজ বলতে কি বোঝায়? পার্সেন্টেজ বলতে বোঝায়, মনে করুন কোনো একটা পার্সেন্টেজ দেওয়া রইল যে 25%। এই কথাটার মানে কি? তো এই কথাটার মানে হচ্ছে যে 25% মানে 100-র মধ্যে 25 বা 25। এটা আমরা অঙ্কের ভাষায় কী রকমের লিখতে পারি? আমরা লিখতে পারি 25/100, অর্থাৎ 25/100। এরকম হয় পার্সেন্টেজের মানেটা। যে পার্সেন্টেজ যে আমরা লিখি যে 25% বা 20% মানেটা কি? তো 20% যেহেতু পার্সেন্ট রয়েছে, তাই যে সেন্টের যে মিনিংটা হচ্ছে, যেটাকে আমরা সেঞ্চুরি বলি, সেটা হচ্ছে 100। তাহলে যখনই পার্সেন্টেজ আসবে, যে পার্সেন্টেজই হোক না কেন, 8% হোক বা 9% হোক, তার নিচে সর্বদা কি থাকবে? 100 থাকবে। এটা ক্যালকুলেশনের জন্য আপনারা ভগ্নাংশে কিংবা ফ্র্যাকশানে ভেঙে ভেঙে করতে পারেন। যেমন এটা যদি আমরা ফ্র্যাকশানে ভাঙি 25/100-কে, সেটা দাঁড়ায় 1/4। এটা করলে কি হয়? ফ্র্যাকশানে আপনাদের যে ক্যালকুলেশন সেটা অতটা কঠিন হয় না, কারণ ক্যালকুলেশনের জন্য ফ্র্যাকশান বা অনুপাতে আপনারা যে ভগ্নাংশে কনভার্ট করে করতে পারেন। তো আমরা আজকে পার্সেন্টেজ নিয়ে আলোচনা করব বেসিক্যালি। তো পার্সেন্টেজে কিছু আমরা কোশ্চেন আলোচনা করব। ফার্স্ট, যেমন আমরা আপনাদের কাছে থাকতেই পারে এরকম কি, সাপোজ মনে করুন 25%, 20%। তো 20% মানে কি? এটাকে যদি আমরা ভগ্নাংশে পরিবর্তন করি তাহলে কি হবে? তো 20% মানে হচ্ছে 100-র মধ্যে 20। তাহলে আমরা সেটাকে কীরকমভাবে লিখি? সেটা আমরা লিখি 20/100। এটা যদি আপনারা ফ্র্যাকশানে ভাঙেন তাহলে সেটা দাঁড়ায় 5 দিয়ে 5 4 20, 5 দিয়ে 20। ঠিক আছে, এটাও আবার যাবে 4 5 20, 4 1 4, 4 5 20। তাহলে এটা ফ্র্যাকশানে দাঁড়ালো 1/5। এরকম যদি আপনারা ভেঙে ভেঙে করেন তাহলে যে ক্যালকুলেশন সেটা আপনাদের সহজ হবে। কিন্তু আপনারা যদি না ভেঙে করেন, যে এটা ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক, সেটা করার কোনো প্রয়োজন নেই। আপনাদের যদি সুবিধা হয় তাহলে করে নেবেন, তা না হলে যে মূল কথাটা হলো সেটা 20% বলতে বোঝায় 20/100। এটা হচ্ছে মোট কথা। এরপর আপনাদের কাছে থাকতে পারে যে 30% মানে কি? যখনই এরকম থাকবে 30%, 20%, 25% কিংবা 35%, সবটার ক্ষেত্রেই কিন্তু পার্সেন্টেজের জন্য যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটার নিচে আপনাদের 100 বসাতে হবে, তবেই সেই পার্সেন্টেজ যে পার্সেন্ট দেওয়া রয়েছে সেটার মিনিংটা জানা যাবে। অর্থাৎ আপনাদের কাছে রইল 15%। ঠিক আছে, তো 15% কথার মানেটা কি হচ্ছে? যে 100-র মধ্যে 15, অর্থাৎ সেটাকে আমরা কীরকমভাবে লিখি? তো সেটা আমরা লিখি 15/100, এরকম লিখতে হয়। এরপর যে পার্সেন্টেজের যেটা আসল সূত্র বা যেটা মূল রূপ, সেটা হচ্ছে 20%। যেরকমভাবে আমরা লিখছি 20/100, এটা হচ্ছে এর মূল মন্ত্র, যে পার্সেন্টেজের মিনিংটা কী। এরপর আমরা ছোট ছোট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো সেই কোশ্চেনগুলো আপনারা কিভাবে সলভ করবেন, কোনো যদি আপনাদের প্রবলেম বা বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের সেই কমেন্টের উত্তর নিশ্চয়ই দিয়ে দেওয়া হবে। চলে আসবো আমরা ফার্স্ট কোশ্চেন, যেটাতে কি বলছে। তো ফার্স্ট কোশ্চেন বলছে যে পরীক্ষায় পাসের জন্য
কত পার্সেন্ট প্রয়োজন? পাস মার্ক রয়েছে 36%, ঠিক আছে, পাস মার্ক রয়েছে 36%, ঠিক আছে, পরীক্ষায় পাসের জন্য প্রয়োজন 36%। একজন ছাত্র কত পেয়েছে? ছাত্র পেয়েছেন 190, ঠিক আছে, পেয়েছেন, একজন ছাত্র পেয়েছেন 190, ঠিক আছে, আর তা 190 পেয়েছে এবং সে কত নাম্বারের জন্য ফেল করিস না, সে ফেল করেছে 35 নাম্বারের জন্য, 35 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে ফেল করেছে, তাহলে এই যে এক্সামটা ছাত্রটা ছিল সেটাতে পাস মার্ক আমাদের বার করতে হবে। তো যেহেতু পার্সেন্টেজ বলা হয়েছে তো সেটা 36% বলা হয়েছে, সেখানে কোনো মার্কের উল্লেখ করা নেই। তো আমরা তাহলে যে পাস মার্কটা পেলাম, ছাত্রটা পেয়েছে 190, আর কত নাম্বারের জন্য ফেল করেছে? 35, তাহলে এটা যোগ করে নেব 35, তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হবে এই এক্সামের পাস মার্ক, অর্থাৎ 36%-এর যে ভ্যালু সেটা দাঁড়াবে এটা যোগ করে, তাহলে আমরা যোগ করে নেব 5 বা 5 3 4 12 2 হাতে 1 1 2, তাহলে এই যে এক্সামটা ছাত্রটার সেটার পাস মার্ক হচ্ছে 225, 225, তাহলে 225-এর ভ্যালুটা কি রইল? তো 36% মানে হচ্ছে 225, ঠিক আছে। তো আমাদের কোশ্চেনে কি বলেছে না, কোশ্চেনে আমাদের বলেছে যে পরীক্ষার মোট নাম্বার কত, আমাদের বলতে হবে যে পরীক্ষাটা হলো সেটার মোট মার্ক কত। তো 36%-এর ভ্যালু এটা হচ্ছে, তাহলে 1%-এর ভ্যালু নিশ্চয়ই কম হবে, তাহলে 225/36। এরপর আমাদের যেহেতু 100% ভ্যালু বলেছে তাই এখানে আমরা 100% লিখব এবং লিখে এখানে 225/36 × 100, এটা ক্যালকুলেশন এখানে করে নেব। ক্যালকুলেশনটা হবে 225/36 × 100, এটা কাটাকুটি করে নেব আমরা। ফার্স্ট যেটা 36-এর ভ্যালু যেটা রয়েছে সেটা দিয়ে আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করে নেব। 4 দিয়ে হবে 9, 4 দিয়ে হবে 25, 9 দিয়ে এটা হবে 9 2 18, 5 9 45, তাহলে আমাদের যেটা টোটাল মার্ক এই এক্সামে সেটা কত দাঁড়ালো? 25 × 25, এটা 625। চাইলে আপনারা গুণ করে দেখতে পারেন 25 এবং 25-এর ভ্যালু কী রয়েছে না, 25 এবং 25-এর ভ্যালু রয়েছে 125 × 50, তাহলে আমাদের কত হলো? 625। এটার যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে 625। আশা করি এই যে কোশ্চেনটা সেটা যে প্রসেস বা যেভাবে করলাম সেটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, যেখানে কি বলছে না, পরবর্তী কোশ্চেন বলছে যে রবির কাছে 50 টাকা আছে, ঠিক আছে, রবি বলে একজন ছাত্র রয়েছে, তার কাছে কত রয়েছে? 50 টাকা। তারপর বলছে যে সেই টাকার মধ্যে 20% স্কুলে কলম কিনতে খরচ করলো। তার কাছে যে টাকাটা ছিল, যে পরিমাণ, সেই টাকার মধ্যে সে কত খরচ করলো? 20%। তার কাছে কত টাকা রইল? তো তাহলে রবির কাছে কত টাকা ছিল? 50 টাকা। রবির কাছে 50 টাকা ছিল, ঠিক আছে, তার মধ্যে সে স্কুলে কলম কিনতে কত খরচ করলো? 20% খরচ করলো, 20% খরচ করলো। তার কাছে কত টাকা রইল? তো যেহেতু আমি আগে প্রথমেই বলেছি 20% যে পার্সেন্ট থাকবে তার মিনিংটা কি হয় না, যখনই তো হবে 20%, তার মানে হচ্ছে 20% বলতে বোঝায় 20/100, এই পার্সেন্টেজটা উঠে যাবে, শুধু 20/100। তো আমাদের বলেছে যে তার কাছে কত টাকা রইল, তাহলে আমাদের ফার্স্ট বার করতে হবে যে 20%-এর 20 মানে 50 টাকার 20% কত, তাহলে 50 টাকার 20%
কীভাবে বার করব না 50 গুণিত যেহেতু 20% বলেছি মানে 20/100 বা 100, এটা আমরা কাটাকাটি করে নেব। তাহলে আমাদের যেটা 20%-এর ভ্যালু সেটা হচ্ছে 10। তাহলে রবির কাছে কত টাকা ছিল না, রবির কাছে ছিল 50 টাকা। তাহলে এই মুহূর্তে তার কাছে কত টাকা রইল, 50 বিযুক্ত 10 মানে রবির কাছে রইল 40 টাকা। আশা করি এই যে কোশ্চেনের যে অ্যান্সার সেটা বুঝতে পেরে গেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন। চলে আসবো পরবর্তী কোশ্চেন কি বলছে। তো পরবর্তী কোশ্চেন বলছে পার্সেন্টেজের যে 80 টাকার 60% কত। 80 টাকার 60% কত কত তো আমাদের যেটা বার করতে হবে সে 60% বলতে আমরা কি বুঝি, 60% বলতে বুঝি 60/100। এটা ফ্র্যাকশানে যদি আপনারা করতে চান তাহলে সব থেকে সহজ হয়। কীরকমভাবে হবে দেখুন, যে 60% তাহলে এটা ফ্র্যাকশানে আমরা করে নেব, তাই 3/5 হবে। ঠিক আছে, এখানে যেহেতু 60% বলছে তাহলে 5-এর ভ্যালু কত হয়, 5-এর ভ্যালু হচ্ছে 80। 5-এর সাথে কত গুণ করলে 80 হয় না, 16। ঠিক আছে, সিমিলারলি 3-এর সাথে 16 যে গুণ করলে তাহলে সে যে ভ্যালুটা 60%-এর ভ্যালু সেটা বার হবে। তাহলে 60%-এর যে ভ্যালু সেটা হবে 3 16 48। যেহেতু 5-এর সাথে আমরা 16 গুণ করলে 80 হয়, তাহলে যেহেতু এখানে 16 গুণ করছি তাহলে 3-এর সাথেও আমরা 16 গুণ করব। তাহলে আমাদের যেটা ভ্যালু দাঁড়াবে সেটা হবে 48 টাকা। এটা আপনারা ফ্র্যাকশানে যদি ভগ্নাংশে যদি আপনারা কনভার্ট না করে সরাসরি করতে চান তাহলে একটু ক্যালকুলেশনটা বড় হবে। কীরকম হবে, যেমন 80 টাকার 60% বলেছে, তাহলে 60/100 এরকম কাটাকুটু করে তারপর 48। তো আর যদি আপনারা ফ্র্যাকশানে কনভার্ট করেন যে 60%-এর যে ফ্র্যাকশান সেটা হচ্ছে 60/100, এটা কাটাকুটু করে নিই। এটা দাঁড়ালো 3/10, 3/10, ঠিক 3/5, সরি 3/5 দাঁড়ালো। এরপর 5-এর ভ্যালু হচ্ছে 80, মানে 80 5-এর সাথে 16 গুণ করি, সিমিলার উপরেরটা 16, তাহলে 48। আপনাদের যে প্রসেসটা ভালো লাগে সে প্রসেসটা আপনারা করবেন। দুটোই সেম প্রসেস রয়েছে। যেটা উপরের ফ্র্যাকশানে যদি আপনারা কনভার্ট না করে করতে চান তাহলে আপনাদের যে ক্যালকুলেশন সেটাই আপনাদের একটু টাফ হবে। ঠিক আছে, আপনারা নিজের সুবিধে মতো সেই ক্যালকুলেশনটা করে নেবেন বা প্রসেসটা ফলো করবেন। এরপর রয়েছে যে সুমনের কাছে 200 টাকা ছিল, তার মধ্যে সে তোমাকে 60 টাকা দিল, তার পাশে কত পার্সেন্ট টাকা রইল। ঠিক আছে, অর্থাৎ সুমন, একটা ছাত্রের নাম সুমন রয়েছে, তার কাছে কত টাকা ছিল না 200 টাকা। 200 টাকা ছিল। ঠিক আছে, 200 টাকা ছিল, তার মধ্যে তোমাকে সে কত দিল, তোমাকে দিল 60 টাকা। তোমাকে দিল 60 টাকা। কত দিল, 60 টাকা। তার কাছে কত পার্সেন্ট টাকা রইল। ঠিক আছে, তো এটা সিম্পলি কী করতে হবে, 60-এর ভ্যালু আপনারা বার করতে পারেন কিংবা আপনারা অন্য একটা প্রসেস করতে পারেন। তো আমরা যেহেতু সুমনের কাছে 200 টাকা ছিল, তার মধ্যে কত দিল সে, তার মধ্যে সে দিল 60 টাকা। তাহলে তার কাছে পড়ে রইল 200 বিয়োগ 60, 140 টাকা। ঠিক আছে, তার কাছে পড়ে রইল 140 টাকা। 100% সমান আমরা কি জানি 200 টাকা, আর পুরো টাকা বলতে 100% বললে 200 টাকা, 1% বলতে বোঝাই 2 টাকা, এবং যেটা প্রসেস আলাদা রইল। আমাদের এটা করতে হবে যে 200 টাকা সমান আমরা বুঝি 100%। ঠিক আছে, আর 1 টাকা সমান আমরা বুঝি 100/2, 200। ঠিক আছে, আর আমাদের যেহেতু 140-এর ভ্যালু বলেছে তাহলে 100/200 গুণিত 140, এটা কাটাকুটু করে নাও 70। তাহলে আমার কাছে কত টাকা, তার কাছে কত টাকা রইল সুমনের কাছে না 70%। ঠিক আছে, 70% টাকা সুমনের কাছে রইল। এরপর চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটাতে বলছে যে 48 হলো 60-এর কত শতাংশ। এটাতে বলছে 48 টাকা 60 টাকার কত শতাংশ, মানে বলছে যে 48 টাকা 60 টাকার কত শতাংশ।
কত শতাংশ। তাহলে এটা কীরকমভাবে বার করতে হয় না, যেহেতু এর বলেছে এর, তো এর হলে যখনই এর হবে না সেটা নিচে হয়, যেমন 48 বাই হবে এটা 60, ঠিক আছে। কি বলেছে 48 টাকা 60 টাকার কত শতাংশ, শতাংশের জন্য আমরা কত দিয়ে গুণ করি 100। তাহলে এটা আমরা কাটাকুটি করে নিই, 6 8 48, এখানে 80, ঠিক আছে। তাহলে 48, যেটা 48 টাকা রয়েছে 60 টাকার কত শতাংশ বার হলো না 80%। প্রসেস কিছু করার নেই, যেহেতু টাকার বা এর বলেছে, যেখানে এর বলবে ওই সংখ্যাটাই নিচে হবে, যে 48 টাকা 60 টাকার কত শতাংশ। যদি এটা আলাদা বলতো যে 48 টাকার 60 টাকা কত শতাংশ, তাহলে প্রসেসটা আলাদা হতো। যখনই টাকার যে সংখ্যাটার সঙ্গে উল্লেখ থাকবে সেই সংখ্যাটা সবসময় নিচে হবে। তাহলে এখানে কি আমরা লিখলাম, উপরে 48 নিচে 60, আর যেহেতু শতাংশে বলেছে তাই শতাংশের জন্য আমরা 100 দিয়ে গুণ করব। এটা আপনারা কাটাকুটি করে নেবেন, তারপর যেটা বার হবে সেটা হবে 80%। এরপর চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেখানে কি বলছে 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড। এটাতে একটু টাফ রয়েছে, টাফ বলতে আপনাদের সেটা পরিবর্তন করে নিতে হবে, যেটাতে চাইছে সেটা আপনাদের পরিবর্তন করে নিতে হবে। তো এখানে কি চাইছে যে 1 ঘন্টার কত শতাংশ কত 1 মিনিট 48 সেকেন্ড, 1 মিনিট 48 সেকেন্ড। তো যেহেতু সেকেন্ডে বলেছে তাই আপনাদের ফার্স্ট সেটা সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তাহলে 1 ঘন্টার কত শতাংশ, 1 ঘন্টা সমান আমরা কত জানি, 1 ঘন্টা সমান কত সেকেন্ড না 3600 সেকেন্ড। আর নিচেরটাও আমাদের সেটা কনভার্ট করতে হবে। 1 মিনিট 48 সেকেন্ড মানে কত, 1 মিনিট সমান আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, 1 মিনিট সমান 60 সেকেন্ড, আর 48 তো রয়েছে, তাহলে কত দাঁড়ালো 8 10 108 সেকেন্ড। তো আমাদের বলেছে 1 ঘন্টা, যেহেতু ঘন্টার বলেছে তো ঘন্টা সমান কত সেকেন্ড পেলাম আমরা 3600, যেহেতু ঘন্টার বলেছে বা এর, তাহলে সেটা হবে নিচে, ঠিক আছে। এরপর বলেছে 1 মিনিট 48 সেকেন্ড, তো 1 মিনিট 48 সেকেন্ড মানে কত সেকেন্ড হচ্ছে 108 সেকেন্ড, ঠিক আছে। কত শতাংশ বলেছে, শতাংশ বললেই কত দিয়ে গুণ হয় না 100 দিয়ে গুণ হয়, যখনই শতাংশ বলবে 100 দিয়ে গুণ করতে হবে। তো 100 দিয়ে আমরা গুণ করে নিলাম। এরপর এটা আপনারা কাটাকুটু করে নেবেন, 3 6 18, 3 6 18, 3 3 9 10, ঠিক আছে। তাহলে 3%, তাহলে পুরো ভ্যালুটার যে অ্যান্সারটা দাঁড়ালো যে 3%, ঠিক আছে। যে 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড না 3% বা 3%। এরপর রয়েছে পরবর্তী কোশ্চেন, যেখানে কি বলছে আমরা দেখে নেব। তো পরবর্তী কোশ্চেন বলছে যে 3/4 কত শতাংশ 7/8। এটা একটু আপনাদের ডিফিকাল্ট মনে হবে, কারণ যেহেতু এটা ফ্র্যাকশন বা ভগ্নাংশে রয়েছে, যে 3/4 কত শতাংশ, 3/4 কত শতাংশ 7/8 এটা বলেছে। তাহলে যেহেতু এর বলেছে, যখনই যেটা এর বলবে তার নিচে কি হবে, এরটা হবে নিচে, ঠিক আছে। কার বলেছে 7/8, ঠিক আছে। যেহেতু এর বলেছে তা শতাংশে বলেছে, তাহলে 100 হবে, ঠিক আছে। তো এটার যেটা নিয়ম রয়েছে সঠিক, যেটা নিচের যেটা থাকবে, অর্থাৎ যেটা নিচে থাকবে এর হিসাবে, যদি ফ্র্যাকশানে থাকে তো ফ্র্যাকশানটা পরিবর্তন হয়, তাহলে এখানে পরিবর্তন হয়ে কি দাঁড়াবে, উপরেরটা সেম থাকবে, ঠিক আছে, সেম থাকবে। এখানে যেটা সিম্বল, যেটা বাই বলতে আমরা বুঝি ভাগ চিহ্ন, সেটা হয়ে যাবে গুণ, তাহলে আমরা সেটা গুণ করলাম। এরপর যেটা 3/4 রয়েছে সেটা আমাদের চেঞ্জ করে কি করতে হবে 4/3, অর্থাৎ এটা পুরোপুরি উল্টো হয়ে যাবে। এটা যেহেতু ভাগ, এটার মানে বাইয়ের মানে হচ্ছে ভাগ, তাহলে ভাগটা আমরা গুণিত করে নেব। গুণিত করার পর যেটা উপর নিচ রয়েছে, হর লবগুলো রয়েছে, সেটা চেঞ্জ করতে হবে। তো 4টা আমরা উপরে নিয়ে নেব, 3টা নিচে, এবং তারপর যেটা শতাংশ বলেছে 100 সেটা লিখে নেব। এরপর এটা আমরা কাটাকাটি করে নেব। তো আমরা কাটাকাটি করে নিই, 2 2 দিয়ে 50, তাহলে আমাদের কত দাঁড়ালো
সেটা দাঁড়ালো 5 7 35, এটা দাঁড়ালো। এটা আপনারা অ্যান্সার হিসাবে করে নেবেন কনভার্ট, যে আপনাদের কি দাঁড়াচ্ছে অ্যান্সার হিসাবে। তো অ্যান্সার যেহেতু অ্যান্সার কোনো ক্ষেত্রে কি হয় না, অ্যান্সারটা একটু আলাদা রকমের দেয়, তো আপনারা অ্যান্সার হিসাবে চেঞ্জ করতে চাইলে যদি এই অ্যান্সারটাই থাকে আপনাদের কোশ্চানে তাহলে এটাই করে ছেড়ে দেবেন, এবং যদি দেখেন পয়েন্টে থাকে তাহলে পয়েন্টে কনভার্ট করবেন। যদি আপনাদের যে পূর্ণ থাকে তাহলে পূর্ণ, যেমন এখানে পূর্ণ রয়েছে তাহলে এটা আমরা সিম্পলি কি ভাগ করে নেব 350 বা 350/3, 3 একে 3, 5, 3 একে 3, 2 20, 3 6 18, এখানে 2, তাহলে কত হলো আমাদের পূর্ণ হবেও 3, এটা হবে 116, এটা 2, তাহলে 116 এটা হবে সঠিক। ঠিক আছে, এরপর চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন। তো সেটাতে কি বলছে না, পরবর্তী কোশ্চেন বলছে যে কোনো সংখ্যার 25%-এর সাথে 150 এর 30% যোগ করলে সংখ্যা 75 সংখ্যা হয়, সংখ্যাটি কত? যোগ করলে 75 সংখ্যা হয়। ঠিক আছে, কি বলেছে কোনো সংখ্যার 25%-এর সাথে, অর্থাৎ আমরা যে সংখ্যাটা বলছি বা মনে করছি সেটা আমরা জানি না, তাহলে আমরা সেটা মনে করি ধরে নেব যে সেই সংখ্যাটি হচ্ছে এক্স। ঠিক আছে, এরপর কি বলেছে, বলছে কোনো সংখ্যার 25%-এর সাথে, এর যেহেতু বলেছে তাহলে এক্স এর 25%-এর সাথে 150 এর 30 যোগ, 150 এর 30% যোগ, অর্থাৎ 150 30%। ঠিক আছে, যোগের জন্য প্লাস চিহ্ন মাঝে করলাম, 30% যোগ করলে কত হয় 75। ঠিক আছে, এবার চেঞ্জ করো, এক্স গুণিত 25/100 হবে, যেহেতু পার্সেন্টেজ রয়েছে, প্লাস 150 30% যদি করা হয় 150 30%, 150 অর্থাৎ 150 গুণিত 30/100, এখানে দাঁড়ালো 75, এটা আপনারা কাটাকুটু করে নেবেন। 25 1/4, এটা হয়ে যাবে 3 3 5 5, তাহলে এটা হয়ে গেল 45, তাহলে দাঁড়ালো আমাদের এক্স ইন্টু 1/4 প্লাস 45, 3 15 45 ইকুয়াল টু 75। তাহলে আমরা জানি এটা কীরকম করতে হয় না, যেহেতু এটা প্লাস রয়েছে আমরা সংখ্যাটাকে ওইদিকে নিয়ে যাব, তাহলে আমাদের দাঁড়াবে কি দাঁড়াবে, এক্স ইন্টু 1/4 ইকুয়াল টু 75 মাইনাস 45 সমান কি দাঁড়ালো 1/4x ইকুয়াল টু দাঁড়ালো 30। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল 120, এক্সের ভ্যালু হয়ে গেল 120। তাহলে আমাদের কি চেয়েছিল কোশ্চেনে চেয়েছিল যে সংখ্যাটি কত, তো সংখ্যাটি আমরা মনে করেছি এক্স, তাহলে এক্সের ভ্যালু 120, তাহলে সংখ্যাটি সরাসরি হয়ে যাবে 120, তাহলে 120 হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেখানে কি বলছে না, পরবর্তী কোশ্চেন বলছে একটি বইয়ের দাম 180 টাকা থেকে 216 টাকা হলে বইটির দাম বৃদ্ধির হার কত? অর্থাৎ বলছে একটা ফার্স্ট দাম ছিল, সেই দামটা চেঞ্জ হয়ে অন্য একটা দাম হয়েছে, তো যে পার্সেন্টেজে বৃদ্ধি হয়েছে সেই পার্সেন্টেজটা আপনাদের এখানে বলতে হবে। তো আমরা সেটাও দেখে নেব। তো সেটাতে বলছে যে একটি বইয়ের দাম কত রয়েছে 180 টাকা। ঠিক আছে, 180 টাকা ছিল, যেটা বর্ধিত মূল্য বা বেড়ে কত হলো 216 টাকা। ঠিক আছে, 216 টাকা হলো, এই 180 থেকে 216 যেটা বাড়লো সেটা বলছে বইটির দাম বৃদ্ধির হার কত। তো কত বাড়লো না, আগে ছিল 180 216, তাহলে 216 বাড়লো, কত টাকা বাড়লো না 6 8 11 3 36 টাকা বাড়লো। তাহলে কি বলছে দাম বৃদ্ধির হার কত, তো হার যেহেতু এর থেকে বার করতে হবে, তাহলে এটা হবে সবসময় নিচে, তারপর এখানে যেটা বাড়লো বা কমবে সেটা উপরে হবে, এবং শতাংশের জন্য 100, এটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন। হয়ে গেল 18 2 36, তাহলে 20%, এটা সঠিক অ্যান্সার হবে 20%। যে বইটির যে দামটা বৃদ্ধি পেল সেটা কত হলো না, বইটির বর্ধিত মূল্য হচ্ছে 20%।
20% হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, যেহেতু বইটির ফার্স্ট মানে প্রথম মূল্য যেটা ছিল, প্রথম মূল্য সেটা ছিল 180 টাকা এবং বর্ধিত মূল্য বা বেড়ে যেটা হলো সেটা হলো 216 টাকা। এটা থেকে আপনাদের কোনো ক্ষেত্রে এটা তো বর্ধিত মূল্য বলেছে, কোনো সময় বলতে পারে কমে গিয়ে তার দাম হয়েছে এত টাকা। তো যখনই কমা কিংবা বাড়া হবে তখন যেটা বাড়বে সেটা উপরে বা কমবে সেটা উপরে লিখতে হবে এবং যেটা ফার্স্ট ভ্যালু সেটা আপনাদের নিচে লিখতে হবে। তারপর আপনাদের সেটা শতাংশের জন্য 100 দিয়ে গুণ করতে হবে এবং সেই যে পার্সেন্টেজটা আপনারা পাবেন সেটাই হবে আপনাদের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, যেখানে কি বলছে না, সেখানে বলছে যে একটি সংখ্যাকে 3-এর 5 এর পরিবর্তে 5-এর 3 দিয়ে গুণ করা হলো, ভুলের শতকরা হার কত? ঠিক আছে, এখানে বলছে একটি সংখ্যাকে কত দিয়ে গুণ করতে বলা হয়েছিল? 3-এর 5 দিয়ে গুণ করা হলো কত দিয়ে? 5-এর 3 দিয়ে। ঠিক আছে, তো এখানে বলছে যে গুণ করা ভুলের শতকরা হার কত? তো চাইলে আপনারা এটা x দিয়ে করতে পারেন। আমি একটা যে কোনো সংখ্যা ধরে নেব, যে সাপোজ আমি মনে করছি একে 15 দিয়ে গুণ করছি, তাহলে 15 দিয়ে গুণ করলাম, 15-র সাথে এটা গুণ করতে পারি এবং এটা 15-র সাথে গুণ করতে পারি। ঠিক আছে, যেহেতু 15কে গুণ করছি তাহলে এটা এই দিকটায় ভ্যালুটা লিখে নেব। তাহলে এখানে কত হতো? 3, অর্থাৎ 9 হতো, হয়েছে কত? 25। ঠিক আছে, তাহলে এখানে কত বেড়েছে, এর যে ভুলের শতকরাটা কত হবে সেটা বার করতে হবে। তো বেড়েছে 16, অর্থাৎ 9 ছিল 25, 9 বেড়েছে 16। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে যে ভুলের শতকরা হার কত? না, এর ভুলের যে শতকরা হার সেটা হবে, আগে কত বার হতো? 9, তাহলে 9 বার হতো, যেহেতু তো 9টা হয়ে গেল নিচে। আর যেটা আগের কোশ্চেনে বলেছিলাম যেটা বাড়বে যে কিংবা যেটা কমবে সেটা কোথায় লিখতে হয়? উপরে। তো বেড়েছে 16 এবং পার্সেন্টেজের জন্য আমরা এখানে 100 লিখে নেব। ঠিক আছে, এরপর আপনারা সেটা ক্যালকুলেশন করে নেবেন। যেহেতু এটা কাটাকাটি হবে না তাই আমরা ডাইরেক্ট সেটা 16/9 করে নেব। এটা আপনারা চাইলে আপনাদের যে কোশ্চেন দেওয়া রইবে সেখানে আপনাদের যে মতে দেওয়া থাকবে সেরকমই অ্যান্সারটা দিতে পারেন। এটা যদি দশমিকে থাকে দশমিকে দিবেন, যদি এরকম থাকে এটাই সঠিক অ্যান্সার, এবং যদি আপনাদের পূর্ণতে থাকে তো আপনারা সেটা ভাগ করে নেবেন। যেমন এটা পূর্ণতে রয়েছে তাই আমরা ভাগ করে নেব 1609 দিয়ে, একবারে 9, 7, 6, 7 নাম 63, সরি 7 দিয়ে যাবে, 7 9 63, আবার 7, 7 9 63, আবার 7। তাহলে আমাদের যেটা ভ্যালুটা দাঁড়াবে বা অ্যান্সারটা থাকবে সেটা হবে 179, সরি 179 হবে না, এখানে কোশ্চেনে মানে যে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে সেটা ভুল রয়েছে, এটা হবে 177, অর্থাৎ 177 16 দিয়ে এখানে জায়গা পাচ্ছেন, নিচে করে দিচ্ছি, নিচে করে নেবেন কি 16/9, একবারে 9, 70, 7 9 63, 70, 7 9 63, এখানে 7, তাহলে কত রইল? উপরে রয়ে গেল 7, এখানে 9। এটা হবে সঠিক অ্যান্সার। এখানে অপশানে ভুল দেওয়া রয়েছে তাই বুঝতে পারছিলাম না, এটা হবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা এই ছিল আজকের শতকরা বা পার্সেন্টেজ নিয়ে কিছু কোশ্চেন। যদি আপনারা বুঝতে পারেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং বুঝতে অসুবিধা হলেও কমেন্ট করে জানাবেন, এবং যদি কোনো সমস্যা হয় তো কমেন্ট করে জানিয়ে দেবেন, তা আপনাদের যে প্রবলেম সেটা সলভ করে দেওয়া হবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।